নাগরিক শোক সভায় বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও আপসহীনতাকে স্মরণ, রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানসূচক উপাধিতে ভূষিত করার প্রস্তাব। তার সবচেয়ে বড় গুণ ছিল তিনি বলেছিলেন তিনি সাহসী এবং তিনি দেশপ্রেমী, দেশকে তিনি ভালোবাসেন। আপসহীন নেত্রী, এই অভিধা তার ভাগ্যে জুটেছিল। উনি যে মূল বাণীটা আমাদেরকে দিলেন যে ধ্বংস নয়, প্রতিরোধ নয়, প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়। আগামী দিনের যে ইতিহাস এই জনপদে সৃষ্টি হবে তার প্রপেলার হবেন। 11 দলীয় ঐক্য ছেড়ে 268 আসনে একক নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের। জামায়াতের আদর্শ বিচ্যুতির অভিযোগ, এখনো সমঝোতায় আশাবাদী নেতারা। আস্থা, বিশ্বাস, শ্রদ্ধার জায়গা যখন ভেঙে যায় তখন তো আসলে সেখানে ঐক্য টিকে না। ইলেকশনের দিন পর্যন্ত তো একটা সুযোগ আছে কি, তো এই জন্য আমার মনে হয় যে সবার জন্য রাস্তা উন্মুক্ত আছে। গণভোটে হ্যাঁর পক্ষে প্রচারণা, সমৃদ্ধ দেশ গড়তে ইতিবাচক থাকার আহ্বান উপদেষ্টাদের। সরকারের এমন অবস্থানের সমালোচনা আমির খসরুর। উত্তরার অগ্নিকাণ্ডে শিশু সহ 2 পরিবারের 6 সদস্যের প্রাণহানি, বাড়িওয়ালার গাফিলতিকে দোষছেন স্বজন ও প্রতিবেশীরা। বারান্দাতে দাঁড়িয়ে বাচ্চারা চিৎকার করতেছে, কিন্তু কোনোভাবে তাদেরকে উদ্ধার করা সম্ভব না, কারণ গ্রিলগুলো এমনভাবে বন্ধ যে ওখান থেকে বেরিয়ে আসার কোনো উপায় নেই। গেটের চাবি কোনো ভাড়াটিয়ার কাছে থাকে না। তো যদি ধরেন আজকে আগুন লাগেছে, ভূমিকম্প হলে দেখবেন যে আল্লাহ না করুক, বাট যদি কখনো হয় দেখবেন যে গেটের এখানে অনেকগুলো মানুষের লাশ পাবেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরান ও যুক্তরাষ্ট্রের বাকযুদ্ধ, খামেনি প্রশাসনের কাছে জবাবদিহি দাবি ওয়াশিংটনের, কঠোর হুঁশিয়ারি তেহরানের। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভা থেকে খালেদা জিয়াকে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানসূচক উপাধিতে ভূষিত করার প্রস্তাব করা হয়েছে। আলোচনায় দেশের বিশিষ্টজনরা বলেন, বাংলাদেশকে ভালো থাকতে হলে খালেদা জিয়াকে ধারণ করতে হবে। বলেন, সংযম, পরিমিতিবোধ, আত্মমর্যাদায় অটল ছিলেন বেগম খালেদা জিয়া। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শোক সভার আয়োজন করে নাগরিক সমাজ। বেলা 2:30টার পর সভা শুরু হলেও এর আগেই আমন্ত্রিত অতিথিরা আসতে শুরু করেন। খালেদা জিয়ার শোক সভায় যোগ দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, সাথে ছিলেন স্ত্রী জোবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, প্রয়াত ছোট ভাই আরাফত রহমান, কোকুর স্ত্রী শর্মিলা রহমান সহ পরিবারের সদস্যরা। বেগম খালেদা জিয়া ভূমিকা রেখেছেন, গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, সংস্কার কমিশন প্রধান, গণমাধ্যম সম্পাদক ও শীর্ষ কর্মকর্তারা, রাষ্ট্রের জ্যেষ্ঠ নাগরিক সহ সমাজের বিভিন্ন পেশাজীবীরা অংশ নেন নাগরিক সমাজের শোকসভায়। তবে কোনো রাজনৈতিক দলের নেতা মঞ্চে বক্তব্য দেননি। অনেক গুণ তার ছিল, তার সবচেয়ে বড় গুণ ছিল তিনি বলেছিলেন তিনি সাহসী এবং তিনি দেশপ্রেমী, দেশকে তিনি ভালোবাসেন। দেশকে ভালোবেসে দেশের গণতন্ত্রকে সমৃদ্ধ করার ক্ষেত্রে ওনার অবদানকে আমি স্মরণ করি এবং শ্রদ্ধা জানাই। তার উপর, তার পরিবারের উপর যে সমস্ত দুর্ভোগ গেছে তার জন্য তিনি কখনই নিন্দাসূচক বাক্য কখনো উচ্চারণ করেননি। বক্তব্যে বিশিষ্টজনরা খালেদা জিয়ার ব্যক্তি জীবন থেকে শুরু করে দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, রাষ্ট্র পরিচালনারও স্মৃতিচারণ করেন। দেশ গড়ার ক্ষেত্রে তার নেতৃত্বের প্রশংসা করেন তারা। বাংলাদেশের মানুষ আজকে স্বাধীনভাবে ঘৃণাও প্রকাশ করতে পারছে, স্বাধীনভাবে ভালোবাসাও প্রকাশ করতে পারছে। এই জন্য এক নেত্রীর ঠাঁই হয়েছে মানুষের হৃদয়ে, আরেকজনের ঠাঁই হয়েছে বিতাড়িত ভূমিতে। আমরা দেখলাম যেটা মৃত্যুর পরে প্রমাণিত হলো যে তার প্রতি যে সাধারণ মানুষের আবেগ, ভালোবাসা এবং সহানুভূতি, সেটা হচ্ছে তার সেই ভিকটিম ইমেজ, এবং মানুষ এই দুটোকে চিরদিন স্মরণ রাখবে। অত্যাচার সহ্য করার অপরিসীম ক্ষমতা, আরো অনেক কথাই হয়তো বলা যায়। তিনি এই দেশকে ভালোবাসতেন, এই জনপদকে ভালোবাসতেন।
দেশের জন্য, গণতন্ত্রের জন্য বিএনপির চেয়ারপারসনের আত্মত্যাগ স্মরণ করে আলোচকরা বলেন, সংযম, পরিমিতিবোধ, আত্মমর্যাদায় অটল ছিলেন খালেদা জিয়া। আমি এই বর্তমান সরকারকে অনুরোধ করব, খালেদা জিয়াকে যেন সর্বোচ্চ সম্মানসূচক উপাধি দেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত 30 ডিসেম্বর ইন্তেকাল করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। পরদিন রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশেই দাফন করা হয় জিয়া উদ্যানে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য থেকে সরে দাঁড়ালো ইসলামী আন্দোলন। 268 আসনে এককভাবে নির্বাচনের ঘোষণা দিয়েছে দলটি। এদিকে ইসলামী আন্দোলনের 11 দল থেকে বেরিয়ে যাওয়ার প্রতিক্রিয়ায় জামায়াত মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের বলেন, দলটির তোলা অভিযোগ ভিত্তিহীন। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাদের সঙ্গে আরও আলোচনায় এখনও আশাবাদী এই নেতা। বিকেলে রাজধানীর পল্টনে এক সংবাদ সম্মেলন করে ইসলামী আন্দোলন। সেখানে দলটির মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, জামায়াত ইসলামের পথ থেকে সরে যাওয়ায় 11 দলীয় ঐক্য থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন। সম্প্রতি খ্রিস্টান সম্প্রদায়ের সাথে জামায়াত প্রচলিত আইনে দেশ পরিচালনার ওয়াদা করেছে। তবে শরিয়া অনুযায়ী দেশ পরিচালনার উদ্দেশ্য ইসলামী আন্দোলন কাজ করছে, ফলে এটি জামায়াতের সাথে সাংঘর্ষিক বলেও মন্তব্য করেন তিনি। জামায়াতের আমির বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে জাতীয় সরকার গঠনের কথা বলছেন, এমনটা উল্লেখ করেন তিনি। বলেন, যার অর্থ দাঁড়ায় সমঝোতার নির্বাচনে অংশ নিতে যাচ্ছে জামায়াত। এটা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 268 জন সংসদ সদস্য প্রার্থী এখনো পর্যন্ত মাঠে কাজ করছেন। আমরা তাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছি, তারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন, একজনও তারা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না। ইলেকশনের দিন পর্যন্ত তো একটা সুযোগ আছে গিয়ে, তো এই জন্য আমার মনে হয় যে সবার জন্য রাস্তা উন্মুক্ত আছে। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ সমস্ত বিষয়গুলো ভাবছেন, চিন্তা ভাবনা করবেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা ওনারা যেটা দেবেন সেই অনুযায়ী আমরা পরবর্তীতে আপনাদেরকে এই বিষয়গুলোকে জানাবো। গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে দেশের বিভিন্ন স্থানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সমৃদ্ধ দেশ গড়তে ও জুলাই আন্দোলনের চেতনার বাস্তবায়নে গণভোটে হ্যাঁ এর পক্ষে থাকার আহ্বান জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। অন্যদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন, গণভোট নিয়ে সরকার সঠিক অবস্থানেই রয়েছে। গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে সভার আয়োজন করে বান্দরবান জেলা প্রশাসন। এতে অংশ নেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান। দেশকে সমৃদ্ধশালী করতে চাইলে গণভোটে হ্যাঁ এর পক্ষে থাকার আহ্বান জানান স্থানীয় সরকার উপদেষ্টা। বলেন, ভোটের মাধ্যমেই দমন করতে হবে ফ্যাসিবাদকে। অভ্যুত্থানে রক্ত দিয়ে যে সনদ তৈরি হয়েছে, এই সনদের পক্ষে যেন জনমত ভোট দিতে পারে, সেই লক্ষ্যে আমরা সেই ব্যাপারটা নিশ্চিত করার জন্য চেষ্টা করছি। গণভোটে জুলাই সনদের পক্ষে যেন হ্যাঁ ভোট আসে, সেজন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। গণভোট নিয়ে সিলেটে জেলা ও বিভাগীয় পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে আলোচনা সভায় অংশ নেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচারণা রাষ্ট্রের জন্য ফরজে কিফায়া বলে মন্তব্য করেন তিনি। ফরজে কিফায়া একেবারে, এটা তাকে করতেই হবে। কাজে এখানে অন্যায়ের কিছু নাই, উচ্চকক্ষ বোঝানোর দরকার নাই, সংবিধান বোঝানোর দরকার নাই, যেটা তার প্রত্যেক জীবনে দরকার সেই জিনিসগুলি তাকে বোঝান। গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে খাগড়াছড়িতেও মতবিনিময় সভার আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা গণভোটে হ্যাঁকে জয়ী করার আহ্বান জানান। নিজের অধিকারটা আপনারা কিভাবে প্রতিষ্ঠিত করবেন, এই দায়িত্বই তো আপনারা আমাদেরকে দিয়েছেন, এবং আমাদের দায়িত্বটা হচ্ছে আপনারা কিভাবে আপনাদের অধিকারটাকে পাওয়ার জন্য কিভাবে ভোট দেবেন। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গণভোট বিষয়ে সরকারের অবস্থান নিয়ে যারা সমালোচনা করছেন তাদের জানার পরিধি খুব কম।
যে সমস্ত দেশে গণভোট হয়েছে সেই সমস্ত দেশে ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন যে সরকার এখানে অবশ্যই একটা গণভোটে একটা সে পক্ষ নেয়, নিয়ে কথা বলে। কোনো সময় সে ভাইয়ের পক্ষ নেয়, কোনো সময় সে নায়ের পক্ষ নেয়। গভর্নমেন্টটা সংস্কারের গভর্নমেন্ট, দেয়ালে দেয়ালে লিখে দেওয়া হয়েছে যে এটা আমাদের মূল কাজ হচ্ছে সংস্কার। এই সংস্কারের কাজটাই এখন প্যাকেজ আকারে আপনার গণভোটে এসছে। এ সময় প্রেস সচিব আরও বলেন, আসন্ন নির্বাচন উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। সরকারের সার্বিক দায়িত্ব হচ্ছে ভোটের পক্ষে জনগণকে উৎসাহিত করা, কোনো নির্দিষ্ট ভোট বা মতের পক্ষে অবস্থান নেওয়া নয়। এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রামের নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ে গাউসুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মাইজ ভান্ডারীর ২০০তম জন্মবার্ষিকী এবং ১২০তম উরস শরীফ উপলক্ষে আয়োজিত সমাবেশে একথা বলেন তিনি। আমির খসরু আরও বলেন, একটি গণতান্ত্রিক সমাজে জনগণের মতামত এবং অধিকারকে সম্মান জানানো এই রাষ্ট্রের মূল দায়িত্ব। অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সার্বিকভাবে জনগণকে বলতে হবে আপনার ভোট প্রয়োগ করুন, এটাই সরকারের কাজ, উৎসাহিত করা। কোনো বিশেষ ভোটের কথা কিংবা আরেকটা বাদ দিয়ে তাদের মন্তব্য এগুলো খুব জনগণ খুব ভালোভাবে দিচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির ৭ম দিনের কার্যক্রম সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শুক্রবার ছুটির দিনেও আপিল শুনানির কার্যক্রম চলে বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত। এ সময়ের মধ্যে ৪৩ জনের আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে আপিল মঞ্জুর হয়েছে ১৮ জনের এবং নামঞ্জুর হয়েছে ২১টি। এছাড়া অপেক্ষমান ৪টি। এবারের নির্বাচনে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। গত ৪ জানুয়ারি বাছাইয়ের শেষ দিনে জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ নির্বাচনী এলাকায় রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তা মোট ২৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ৭তলা ভবনের ২য় তলায় আগুন লাগলেও ধোঁয়া ছড়িয়ে পড়ে গোটা ভবনে, কিন্তু ছাদের দরজা বন্ধ থাকায় শ্বাসকষ্টে প্রাণ হারান বাসিন্দারা। ফায়ার সার্ভিস পৌঁছে আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি উদ্ধার করে ১৩ জনকে। প্রাথমিক ধারণা শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। নিহতদের জানাজা শেষে মরদেহ পাঠানো হয়েছে প্রত্যেকের নিজ নিজ বাড়িতে। শুক্রবার সকাল ৭টা ৫০ আগুন লাগে রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডের একটি বাসায়। দ্বিতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হলেও ধোঁয়া ছড়ায় পুরো ভবনে। এ সময় ৫ ও ৬ তলার বাসিন্দারা আটকা পড়লে অনেকেই হাত নেড়ে বাঁচার আকুতিও জানান। স্থানীয়দের অভিযোগ, বাড়িওয়ালা ছাদে তালা দিয়ে রাখায় এত মৃত্যু। ভিতর দিয়ে ধোঁয়া গেছে, সেই গ্যাসের কারণে হয়তো মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বারান্দাতে দাঁড়িয়ে বাচ্চারা চিৎকার করতেছে, কিন্তু কোনোভাবে তাদেরকে উদ্ধার করা সম্ভব না, কারণ গ্রিলগুলো এমনভাবে বন্ধ যে ওখান থেকে বেরিয়ে আসার কোনো উপায় নেই। ছাদটাও খোলা রাখা উচিত না, খোলা তো রাখা যাবে না, তাহলে আবার চোর ঢুকে যাবে, এটা তো একটা প্রবলেম, নিরাপত্তার বিষয় আছে, কিন্তু চাবিটা থাকা উচিত। গেটের চাবি কোনো ভাড়াটিয়ার কাছে থাকে না। তো যদি ধরেন আজকে আগুন লেগেছে, ভূমিকম্প হলে দেখবেন যে আল্লাহ না করুক, বাট যদি কখনো হয় দেখবেন যে গেটের এখানে অনেকগুলো মানুষের লাশ পাবেন। এদিকে অগ্নিকাণ্ডের পরপরই আহতদের উদ্ধার করে কাছাকাছি হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে কুয়েতমৈত্রী হাসপাতালে নেওয়া ৩ জন, লুবানা, ঢাকা মেডিকেলের বার্ন আর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নেওয়া ৩ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন ফজলে রাব্বি রিজভী, তার স্ত্রী আফরোজা আক্তার সুবর্ণা ও তাদের ২ বছরের সন্তান কাজী ফাইয়াজ রিশান। এছাড়া মোহাম্মদ হারিস উদ্দিন ও তার ছেলে হেসান উদ্দিন রাহাব এবং ভাতিজি রোদেলা আক্তার। ধুমা উঠতেছে, তাই ভাবতেছি ৬তলা ৫তলা মানুষটির মনে বাঁচাইতে আর কেউ কিচ্ছু হয়েছে না। ৭তলা লোকই ৩ জনে মারা গেছে। সকাল থেকে আমি মোবাইলে বিভিন্ন জায়গায় সেট করার চেষ্টা করছি, ট্রিটমেন্টের জন্য পায় চিহ্ন নাই, যা শুধু হচ্ছে সাফোকেশনের কারণে আসলে মারা গেছে। কুয়েতমৈত্রী হাসপাতালের চিকিৎসক জানান, আহতদের মধ্যে 3 জনকে মৃত অবস্থায় পেয়েছেন তারা। পরিবারের কোনো অভিযোগ না থাকায় স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করেছে পুলিশ। তারা অগ্নিকাণ্ডের ঘটনাস্থল থেকে আসছেন, কিন্তু তাদের শরীরে কোনো বার্ন ইনজুরি ছিল না। তারা সম্ভবত এখানকার এই গ্যাসের
আগুনের ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা গিয়েছেন। ফজলে রাব্বি রিজবি আর হারিস মিয়া আর মোহাম্মদ রাহাব, এই তিনজনকে পাইছি। তিনজনকেই মৃত অবস্থায় মেডিকেলে নিয়ে আসা ছিল। ডাক্তার মহোদয় বলছেন কারো কোনো অভিযোগ না থাকায় তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তাদের পরিবারের জিম্মায় দিয়ে দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত, যদিও ভবনের বাইরের অংশ থেকে দেখা যায় এসি বিস্ফোরণের চিত্র। উত্তরার 11 নম্বর সেক্টর বড় মসজিদে নিহত 5 জনের প্রথম জানাজা হয়েছে। পরে প্রত্যেকের নিজ নিজ গ্রামে পাঠিয়ে দেয়া হয় নিহতদের মরদেহ। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। কারাবন্দী অবস্থায় বিশেষ একটি ওষুধ ব্যবহারের কারণে খালেদা জিয়ার লিভারে সমস্যা সৃষ্টি হয়। অবহেলা ছিল পুরো চিকিৎসায়। নাগরিক শোক সভায় এই অভিযোগ করেছেন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত ব্যক্তিগত মেডিকেল বোর্ডের প্রধান। তৎকালীন চিকিৎসা ব্যবস্থাপনার গাফিলতি খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন তিনি। আজীবন মানুষের অধিকারের জন্য লড়েছেন যিনি, আপোষকামিতা যার চরিত্র বিরুদ্ধ, তিনি অপরাজেয়। তিনি বেগম খালেদা জিয়া। বাধা, নির্যাতন, বন্দিত্ব কোনো কিছুই দমাতে পারেনি গণতন্ত্রের পথে অটল এই ব্যক্তিত্বকে। 3 বারের সাবেক এই প্রধানমন্ত্রীর জীবনের শেষ অধ্যায় ছিল ভীষণ কষ্টের। 2018 সালে কারাবন্দী অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। দীর্ঘদিন ধরে লিভার, কিডনি আর হার্টের অসুখে ভুগছিলেন। ডায়াবেটিস আর আর্থ্রাইটিসে ভেঙে পড়েছিল শরীর। কারামুক্তির পর সম্ভাব্য সব চিকিৎসা আর চেষ্টায়ও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। যা কেবল একজন মানুষের। খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোক সভায় উঠে এসেছে কারাবন্দী জীবনের কথা। দুঃসহ সেই সময়ে তার চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক বিএনপি চেয়ারপারসনের চিকিৎসকরা। ব্যক্তিগত চিকিৎসক বোর্ডের প্রধান অভিযোগ করেন কারাবন্দী থাকাকালে মিথোটেক্স ওষুধ ব্যবহার করা হয়েছিল, যা বর্ষিয়ান এই রাজনীতিকের লিভারের সমস্যার সৃষ্টি করে। তার অভিযোগ, বন্দী অবস্থায় তার শারীরিক পরীক্ষা নিরীক্ষাও চিকিৎসা বিজ্ঞানের নিয়ম অনুসরণ করা হয়নি। অনেকেই প্রশ্ন করেন যে ম্যাডামকে কি স্লো পয়জনিং করা হয়েছিল। আমার অ্যাজ এ স্পেশালিস্ট, অ্যাজ হার চিফ ফিজিশিয়ান, আমার উত্তর হচ্ছে methotrexate was a drug that accelerated her fatty liver disease to cirrhosis of liver. In that context, that drug acted like slow poison. বিএসএমইউতে চিকিৎসাধীন থাকাকালীন সময়ে খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত সব নথি জব্দের পাশাপাশি এ নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের আহ্বান জানান তিনি। It was showing that her liver is being damaged. কিন্তু একটা আলট্রাসোনোগ্রাফি পর্যন্ত ম্যাডামের করা হয় নাই। ম্যাডাম খালেদা জিয়ার এই ধরনের অবহেলা লিভার ফাংশন দ্রুত অবনতি ঘটিয়ে ওনাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। দ্যাট ওয়াজ এ উইলফুল নেগলিজেন্স। এটা ইচ্ছাকৃত অবহেলা, এটা একটা অমার্জনীয় অপরাধ। এটা ওনাকে হত্যা করার সুদূর প্রসারী পরিকল্পনার অংশ ছিল কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন। কারাবন্দী থাকাকালীন সময়ে ডায়াবেটিস সহ অন্যান্য রোগের চিকিৎসায় ইচ্ছাকৃত অবহেলা ছিল বলে অভিযোগ করেন এই চিকিৎসক। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটোচালক দল। এ সময় মরহুমার রুহের মাগফিরাত কামনায় ফাতিহা পাঠ ও দোয়া মোনাজাত করেন তারা। বেলা 11টার দিকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেলের নেতৃত্বে শ্রদ্ধা জানান জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটোচালক দলের নেতাকর্মীরা। এ সময় হাবিবুন নবী খান সোহেল বলেন, যারা ৭১-এর মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে তারা আবারও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থির করার চেষ্টা করছে। দেশের মানুষ যখন পরিচ্ছন্ন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, তখন তারা নির্বাচন নিয়ে ছড়াচ্ছে ভুয়া তথ্য ও গুজব। বলেন, প্রশাসনের কেউ জনগণের রায়কে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। যারা ৭১-এ মুক্তিযোদ্ধাদের হত্যা করেছেন এবং করিয়েছেন, মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছেন এবং করিয়েছেন,
সেই গোষ্ঠী আবার তাদের অপতৎপরতা শুরু করেছেন নির্বাচনকে সামনে রেখে। নানা জোটের ছদ্মাবরণে তারা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থির করতে চাচ্ছেন। কুমিল্লার নাঙ্গলকোটে গোষ্ঠীগত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে 2 জন নিহত হয়েছেন। গুলিতে আহত 3 জনকে ভর্তি করা হয়েছে বিভিন্ন হাসপাতালে। পুলিশ বলছে দীর্ঘদিন ধরে চলছে 2 গ্রুপের বিরোধ। আবারও সংঘর্ষের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্বজনদের আহাজারিতে ভারী কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। দুপুরে জুম্মার নামাজের আগে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলিয়ারা গ্রামে গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে আবুল খায়ের মেম্বার ও সালেহ মেম্বারের সমর্থকরা দেশীয় আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন সালেহ মেম্বার ও দেলার হোসেন নয়ন। গুলিবিদ্ধ 3 জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলি অস্ত্র মস্ত্র দিয়ে আঘাত করিলে সবার কোবাই গাবাই তারা হুগিনা দিয়ে হিন্দি গিরো দিয়ে দিছে আপনার ভিতরে কিন্তু আঙুল দলে দেন আঙুল দল নাকি হচ্ছে। স্থানীয়রা জানায় এলাকায় আধিপত্য বিস্তারের জেরে দীর্ঘদিন ধরে এলাকা ছাড়া সালেহ মেম্বারের সমর্থকদের বেশ কয়েকজন। সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যস্থতায় তারা এলাকায় ফিরে এলে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জের ধরে শুক্রবার বাধে সংঘর্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও সেনাবাহিনী। পুলিশ জানায় 2 গোষ্ঠীর বিরোধের জেরে এর আগেও একাধিক হত্যার ঘটনা ঘটেছে। এটা তাদের মধ্যে দীর্ঘদিন যাবৎ এলাকার প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিবাদ চলে আসছে। এই ক্ল্যাশের জের ধরে এবং ওই ক্ল্যাশ থেকে দীর্ঘদিন থেকে এটা চলে আসছে, তার ধারাবাহিকতায় ঘটনা ঘটছে। গত বছরের 3 আগস্ট 2 পক্ষের সংঘর্ষে আলাউদ্দিন নামে সাবেক এক ইউপি সদস্য নিহত হন। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। কেরানীগঞ্জের কালিন্দির ডায়াবেটিস বাজার এলাকার একটি ফ্ল্যাট থেকে 21 দিন পর মা মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে মেয়ে ফাতেমার গৃহশিক্ষিকা মিম ও তার বোন নূরজাহানকে। এনজিওর টাকা পরিশোধের চাপ দেয়ায় প্রথমে মেয়ে ও পরে মাকে বাসায় ডেকে নিয়ে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। 2025 সালের ডিসেম্বরের 25 তারিখ বিকেল 5:22 থেকে 24 মিনিটের মধ্যে শিক্ষিকা মিম আক্তারের বাসায় প্রবেশ করেন ছাত্রী ফাতেমা। সন্ধ্যা 6:39 ফাতেমার স্কুল ব্যাগ ও পোশাক পরে বের হতে দেখা যায় শিক্ষিকার ছোট বোন নূরজাহানকে। 6:51 আবার বোরকা পরে ভেতরে প্রবেশ করতে দেখা যায় নূরজাহানকে। একই দিন 7:37 সিসি ক্যামেরায় দেখা যায় ছাত্রী ফাতেমার মা রোকেয়া শিক্ষিকার বাসায় প্রবেশ করছেন। এরপর থেকেই নিখোঁজ মা ও মেয়ে। এর 2 দিন পর কেরানীগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করেন নিখোঁজ ফাতেমার বাবা শাহিন আহমেদ। ঘটনার 21 দিন পর ওই শিক্ষিকার বাসা থেকে মা মেয়ের গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। গ্রেফতার হয় অভিযুক্ত শিক্ষিকা মিম, বোন নূরজাহান। সাক্ষী করা হয় মিমের স্বামী হুমায়ুনকে। যেখানে লাশ আছে তার অপোজিটের রুমে থাকে, কিন্তু বিয়ার স্মেল তার কাছে আসে। তার স্ত্রীকে বললে স্ত্রী বলে যে ওই রাস্তার পাশে কুকুর মরে আছে দেখছি, কুকুরের এটা তাকে এইভাবে ডাইভার্ট করে। তো গতকাল সে যখন সেই এত বেশি গন্ধ আসতেছে সে তখন নিজে গিয়ে ওই রুমের দিকে গেছে, গিয়ে সে জানালা খুলতে যাইয়া দেখে যে এই রুমের ভিতর থেকে এই গন্ধ মনে হচ্ছে। পুলিশ জানিয়েছে পূর্বশত্রুতার জেরেই মূলত এই হত্যাকাণ্ড। এনজিও থেকে টাকা নিয়েছে অভিযুক্ত শিক্ষিকা মিম, যার গ্যারান্টার ছিলেন ছাত্রীর মা রোকেয়া। এই টাকা সময় মতো পরিশোধ করা নিয়ে ঝগড়া হয় মিম ও রোকেয়ার মধ্যে। এর জেরেই ঘটনার দিন প্রথমে ছাত্রী ফাতেমাকে গলা টিপে এবং মা রোকেয়াকে বাসায় আসলে তাকে ওড়না পেঁচিয়ে হত্যা করে অভিযুক্ত মিম ও বোন নূরজাহান। মাকে ফোন করছে যে আপনার মেয়ে পড়তে এসে অসুস্থ হয়ে পড়ছে। মা আসছে, আসার পরে ঘরে যখন ঢুকছে তখন পিছন থেকে এই নূরজাহান ওড়না দিয়ে তার গলায় প্যাঁচ দিছে। গলায় প্যাঁচ দিয়ে তখন আরেক বোন তাকে ধাক্কা দিয়ে ফেলে দিছে, দিয়ে দুইজনেই ওড়না টান্না গলায় ফাঁস লাগে।
নিহত ফাতেমার বাবা ও রোকেয়ার স্বামী শাহিন আহমেদের অভিযোগ পুলিশের গাফিলতি ছিল এই ঘটনায়। জিডি করতে গেছি পরে তখন বলতে কি যে আপনাকে আমার শুধু সার্চ করেছিল যে আপনার পারিবারিক কোনো সমস্যা আছে কিনা, এই জন্য তারা চলে গেছে কোথাও, পালাই আছে, আত্মগোপনে আছে। আত্মগোপনে তাহলে কীভাবে বাই করবো, আমরা পুলিশ তো আর ফেরেশতা না, বিভিন্ন কথাবার্তা বলছে। তারপরে আমরা জিডি করছি। 2 মাস আগে বাসাটি ভাড়া নেন মিম ও হুমায়ুন দম্পতি। ছোট 2 বোন নিয়ে থাকতেন। এমন নৃশংস হত্যার সর্বোচ্চ শাস্তি চান এলাকাবাসী। আমার স্বামী বিদেশ চলে যাব, আর আমি এখানে গৃহশিক্ষক আর কি চাকরি করে একটা হাসপাতাল নাকি, আমার বাচ্চারা পড়ে আমার ওই বাসায়, আমার ছোট বাচ্চারা ভাতিজারে পড়ায়। 2টা মার্ডার করে ঘরের মধ্যে মনে করেন যে 20-22 দিন মনে করেন রয়েছে, খাইছে লইছে, কিভাবে চলছে। এগুলো একবারে ফাঁসি ছাড়া কোনো এগুলার কোনো রাস্তা নাই। বাসায় বাচ্চারা পড়তে আসতো, আর উনি বাসায় যা পড়ে। রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। পবিত্র শবে মেরাজ আজ। হিজরি সনের রজব মাসের 26 তারিখ রাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহর দিদার লাভ করেছিলেন। এই রাতে আল্লাহর মেহমান হিসেবে আরশে আজিমে গিয়ে মুসলিমদের জন্য 5 ওয়াক্ত নামাজের বিধান নিয়ে দুনিয়ায় ফিরে আসেন তিনি। আল্লাহর হুকুমে বরকতময় এই রাতে বুরাক নামক বিশেষ বাহনে করে ঊর্ধ্বাকাশ ভ্রমণের বিশেষ মর্যাদা লাভ করেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ কারণেই মুসলমানদের কাছে এই রাতটি অত্যন্ত মহিমান্বিত। এ রাতে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পবিত্র কোরআন তেলাওয়াত, নফল নামাজ আদায় সহ ইবাদত বন্দেগী করেন ধর্মপ্রাণ মুসলমানরা। জুলাই গণঅভ্যুত্থানের স্বপ্ন বৈষম্যহীন অর্থনীতি ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম নেটওয়ার্ক ফর পিপলস NPA। মব সন্ত্রাস, সাম্প্রদায়িক রাজনীতির বিপক্ষে সব ধর্ম, বর্ণ ও শ্রেণীকে নিয়ে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করায় তাদের লক্ষ্য বলে জানিয়েছেন সংগঠকরা। এ সময় নতুন এই প্ল্যাটফর্মের 101 জন কাউন্সিলর ও 3 মুখপাত্রের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত বুদ্ধিজীবী ফরহাদ মজহার বলেন, গণঅভ্যুত্থানের স্বপ্ন নস্যাৎ হয়েছে। নতুন বাংলাদেশ গড়তে প্রয়োজন নতুন চিন্তা। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশনের আত্মপ্রকাশ অনুষ্ঠান। পাঠ করা হয় ঘোষণাপত্র, তুলে ধরা হয় সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্য। জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার স্বাভাবিক প্রকাশ। নতুন এই প্ল্যাটফর্মের সংগঠকরা জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারিতে ছিলেন। 5 আগস্টের পর তাদের অনেকেই যুক্ত হয়েছিলেন এনসিপিতে। আবার শিল্পী, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী ও বামপন্থীদের অনেকেই যারা কোনো দলে যুক্ত হয়নি, তারা ক্ষুব্ধ হন মব সন্ত্রাস, নারী নিপীড়ন ও সাম্প্রদায়িক রাজনীতি বিস্তারে। এর বিকল্প হিসাবে শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের পক্ষের অর্থনীতি, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক রাজনীতির প্ল্যাটফর্ম হিসাবে যাত্রা এনপিএর। জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, যে আকাঙ্ক্ষাকে পদদলিত করে সেই পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত আবারও শুরু হয়েছে, সেই তার বিরুদ্ধে লড়াইটাকে আমাদের সাথে এসে যুক্ত হন। ৭১-এর যে আমাদের অধরা স্বপ্ন, এটি গণতান্ত্রিক রাষ্ট্রের অধরা স্বপ্ন, সেই অধরা স্বপ্ন বাস্তবায়নে আপনারা আমাদের সাথে এসে যুক্ত হন। যে অভ্যুত্থানটা হলো, সেই অভ্যুত্থানের সাথে যেরকম বিভিন্ন ডানপন্থী শক্তি যুক্ত হয়েছিল, ঠিক তেমনি কোনো রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত না এরকম প্রচুর প্রগতিশীল মানুষও কিন্তু এই অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত ছিলেন, যারা একটা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখে এই রাস্তায় নেমেছিলেন। তারা আদতেই স্বপ্ন দেখেছিলেন এমন একটা রাষ্ট্র হবে যেখানে শ্রমজীবী মানুষের যে অধিকার, সেই শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে। আমরা চাই হলো এই যে সমাজে যে বৈষম্য আছে এবং সেই বৈষম্য দূর করতে, এবং আমরা নানাভাবেই দেখি যে আমাদের রাজনীতি নানাভাবে এলিটের কাছে চলে যায়। আমরা সেই এলিটের কাছ থেকে আমরা একদম গণমানুষের রাজনীতির দিকে যেতে চাই। মেঘমল্লার বসু দাবি করেন, এনপিএ বাংলাদেশপন্থী বামধারার কোনো প্ল্যাটফর্ম নয়। বাংলাদেশ ঘনিষ্ঠ সব ধর্ম, বর্ণ ও শ্রেণীর রাজনীতি তাদের লক্ষ্য। বাংলাদেশের সূচনা লগ্নে যারা বাংলাদেশের বিরোধিতা করেছিল, জামায়াত ইসলামী, তারা বাদে আর কোনো বাংলাদেশের রাজনৈতিক দলকে আমরা বাংলাদেশপন্থী না এরকম মনে করি না। কাজে বাংলাদেশপন্থী টার্ম দিয়ে আমরা আমাদের আসলে আলাদা করতে চাই না। আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুদ্ধিজীবী, গবেষক ও বামপন্থী বিভিন্ন দলের নেতারা। তারা এ ধরনের রাজনৈতিক উদ্যোগের যৌক্তিকতা তুলে ধরেন। এই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে একসঙ্গে কাজ করতে আগ্রহী। আমরা ৭২ সালেও রাষ্ট্র গঠন করতে পারি নাই, 5ই আগস্টেও রাষ্ট্র গঠন করতে পারি নাই। আমাদেরকে বেঁচে থাকতে হলে, শুধু বেঁচে থাকতে হলে আমাদেরকে একটা ঐক্যের জায়গায় থাকতে হবে।
ফরহাদ মজহার বলেন, জুলাই অভ্যুত্থানের স্বপ্ন পূরণে নতুন একটি রাষ্ট্র গঠনের প্রক্রিয়া এগিয়ে যেতে হবে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। শুক্রবার ছুটির দিনে জমজমাট ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। পূর্বাচলে বাণিজ্য মেলায় আছেন সহকর্মী হুমায়ুন রশিদ জীবন। সরাসরি যাচ্ছি তার কাছে। জীবন, ছুটির দিনের এই সন্ধ্যায় ক্রেতা দর্শনার্থীর সমাগম কেমন দেখছেন? মেলায় বিক্রি কি বেড়েছে কিনা, বিক্রেতাদের কথা জানতে চাই। তাজদিন, এটি কিন্তু বাণিজ্য মেলার দ্বিতীয় সাপ্তাহিক ছুটির দিন, দ্বিতীয় শুক্রবার, এবং আপনি যেমনটা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে 30তম এই বাণিজ্যিক আসরে ক্রেতা দর্শনার্থীদের ঢল কিন্তু নেমেছে। বিক্রেতাদের সাথে আমরা কথা বলছিলাম, তারা যেটি বলছে যে প্রথম 7 দিনের তুলনায় বেচা বিক্রিও বেশ জমে উঠেছে, কেননা যত সময় যাচ্ছে এই বিক্রেতারা বিভিন্ন ধরনের অফার দিচ্ছেন ক্রেতাদের আকৃষ্ট করতে, এবং ক্রেতারাও আসছেন, তারা ধীরে ধীরে কিনতে শুরু করেছেন। তবে বিক্রেতারা যেটি বলছেন সেটি হচ্ছে পণ্য বিক্রির চেয়ে বিপুল সংখ্যক ক্রেতা দর্শনার্থী যে বাণিজ্য মেলায় আসছেন, পণ্য দেখছেন, এটি তাদের জন্য অনেক ইতিবাচক একটি দিক, কেননা তারা এত বড় পরিসরে আসলে ফিডব্যাক আর কোথাও পাবেন না। যেটি হয় যে এত বড় পরিসরে ক্রেতারা আসলে ক্রেতাদের রুচি, ক্রেতাদের চাহিদা নিয়ে তারা জানতে পারেন, এবং এটি তাদের সারা বছরের যে ব্যবসা, সেই ব্যবসাটিকে আসলে বুস্ট করতে পারে, সেই ব্যবসাটিকে বেগবান করতে পারে। তবে তাদের অপ্রাপ্তিরও জায়গা আছে। তাদের অপ্রাপ্তির একটি জায়গা হচ্ছে এবারের আসরে কিন্তু ইন্টারন্যাশনাল বায়ার বা বিদেশি যে ক্রেতা, সেই ক্রেতার সংখ্যাটি অনেক কম। এই জন্য রপ্তানিমুখী যে পণ্যগুলো আছে, রপ্তানিমুখী যে খাতগুলো আছে, সেগুলো খুব একটা বেগবান হয়নি বলে তারা যেটি দাবি করছেন। তবে আমরা রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির সাথেও কথা বলেছি, তারা যেটি বলছেন যে রপ্তানিমুখী খাতের পণ্য এগুলোর বিক্রি বাড়াতে তারা বিভিন্ন ধরনের সেমিনারের আয়োজন করছেন, যেখানে ব্যবসায়ী টু ব্যবসায়ী নানা ধরনের আলোচনা হবে। পাশাপাশি এক্সপোর্ট এনক্লেভের মাধ্যমে তারা রপ্তানিমুখী খাত তুলে ধরছেন। এছাড়াও ক্রেতাদের সাথে কথা বলছি, তারা যেটি বলছেন যে এবারে বাণিজ্য মেলা বেশ গোছানো একটি আয়োজন হয়েছে। তবে তারা যেটি নিয়ে একটু অসন্তোষ, সেটি হচ্ছে এবারের অন্যতম আকর্ষণ ছিল পলিথিন ব্যাগ এবং সিঙ্গেল প্লাস্টিক ইউজের নিষিদ্ধ করা হয়েছিল। তবে বেশিরভাগের হাতে পাটজাত ব্যাগ দেখা গেলেও অনেক জায়গায় কিন্তু পলিথিনের ব্যাগ পড়ে থাকতে দেখা যাচ্ছে। অনেক বিক্রেতারাই সেটি ব্যবহার করছেন। বিক্রেতারা যেটি বলছেন যে বেচা বিক্রি বাড়তেই থাকবে, এবং যত বাণিজ্য মেলা শেষ সময়ের দিকে আমরা আগাবো, যত শেষ 10 দিনের দিকে আমরা আগাবো, তত বেচা বিক্রি বাড়বে। তবে এই যে বিপুল সংখ্যক ক্রেতা আসলে বাণিজ্য মেলায় আসছেন, তারা পণ্য দেখছেন, এই ফিডব্যাকটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তারা আশা করছেন এটি বাড়তে থাকবে। তাজদিন। যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জীবন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে তুমুল বিবাদে জড়ালো ইরান যুক্তরাষ্ট্র। বৈঠকের শুরুতেই ইরানের চলমান সহিংস পরিস্থিতির জন্য খামেনি প্রশাসনকে দায়ী করেন মার্কিন প্রতিনিধি। পরিবর্তনের দাবিতে আন্দোলন করা ইরানিদের জন্য ওয়াশিংটনের সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এরপরে ইরানের প্রতিনিধির তোপের মুখে পড়ে যুক্তরাষ্ট্র। ইরানের চলমান বিক্ষোভ এবং অস্থিতিশীলতা ইস্যুতে জরুরি বৈঠক বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। যুক্তরাষ্ট্রের আহ্বানে ডাকা হয় বৈঠক। আলোচনার শুরুতে ইরানের চলমান পরিস্থিতির জন্য দেশটির বর্তমান প্রশাসনকে দায়ী করা হয়। যে কোনো মূল্যে হত্যাযজ্ঞের জন্য খামেনি প্রশাসনকে জবাবদিহিতার মুখোমুখির হুঁশিয়ারি দেওয়া হয়। প্রেসিডেন্ট ট্রাম্প এবং যুক্তরাষ্ট্র ইরানের সাহসী জনগণের পাশে আছে, এটাই চূড়ান্ত কথা। আর ইরানি শাসক গোষ্ঠী ও তাদের মিত্ররা অনেক অজুহাত দিতে পারে, তবে মনে রাখতে হবে ইরানের জনগণের অর্থনৈতিক দুর্দশা ও চলমান সহিংসতার জন্য একমাত্র দায়ী এই শাসক গোষ্ঠী। যেভাবেই হোক তাদের জবাবদিহি করতেই হবে। তবে পাল্টা ক্ষোভ জানান ইরানি প্রতিনিধি। ইরানে অস্থিতিশীলতার অভিযোগ তুলে রীতিমতো তুলাধুনা করেন মার্কিন প্রতিনিধিকে। ইরান কোনো উত্তেজনা বা সংঘাত চায় না, তবে প্রত্যক্ষ বা পরোক্ষ যে কোনো আগ্রাসনের জবাব দেয়া হবে। এটি কোনো হুমকি নয়, এটি বাস্তবতা। এ ধরনের বেআইনি কর্মকাণ্ড যারা শুরু করবে, তার সব পরিণতির দায় সম্পূর্ণভাবে তাদের উপরই বর্তাবে। বৈঠকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিপক্ষে নিজেদের অবস্থান স্পষ্ট করে রাশিয়া। তেল আবিবকে উগ্রবাদী বলেও আখ্যা দেয় মস্কো। ওয়াশিংটনের আগ্রাসী আচরণ এবং ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহারের হুমকি বর্তমানে সবচেয়ে উদ্বেগজনক। এ ধরনের পদক্ষেপকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন। ওয়াশিংটনের পাশাপাশি ইসরায়েলের মতো যেসব উগ্রপন্থী শক্তি রয়েছে, তাদের প্রতি আহ্বান যেন 2025-এর ঘটনার পুনরাবৃত্তি না হয়। বৈঠকে তুলে ধরা হয় ইরানে বেসামরিকদের উপর সরকারি বাহিনীর হামলার বিভিন্ন নথি। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।
ভেনেজুয়েলার ক্ষমতা নিয়ে যেন এক নীরব লড়াই শুরু হয়েছে। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ যখন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক স্বাভাবিকে তোড়জোড় চালাচ্ছে, তখন বিরোধী নেতা মারিয়ানা করিনা মাচাদো হোয়াইট হাউসে পেলেন উষ্ণ অভ্যর্থনা। প্রশ্ন উঠছে, তবে কি রদ্রিগেজের বিকল্প হিসেবে মাচাদোকে বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন? ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া করিনা মাচাদো দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের কাছে আটক হওয়ার পর থেকেই নতুন করে আলোচনায় নোবেলজয়ী এই রাজনীতিক। বৃহস্পতিবার হোয়াইট হাউসের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হলেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেছেন মাচাদো। আলোচনার বিস্তারিত না জানালেও দুপক্ষই একে অপরকে প্রশংসায় ভাসাচ্ছেন। মাচাদো তো নিজের নোবেল পদকই তুলে দিয়েছেন ট্রাম্পের হাতে। তার দাবি, ভেনেজুয়েলার নাগরিকদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত মার্কিন প্রেসিডেন্ট। আমরা ভেনেজুয়েলানদের প্রত্যাশা ও স্বপ্ন নিয়ে আলোচনা করেছি। আমি তার স্পষ্টভাষী মনোভাব দেখে মুগ্ধ। ভেনেজুয়েলার জনগণ যে কষ্ট ভোগ করছে তা নিয়ে তিনি চিন্তিত। আমি তাকে আশ্বস্ত করেছি ভেনেজুয়েলার মানুষ এখন ঐক্যবদ্ধ। তারা চায় স্বাধীনতা, মর্যাদা ও ন্যায় বিচারের সাথে বাঁচতে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের বরফ গলাতে বেশ তৎপর ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজও। ট্রাম্প প্রশাসনই জানিয়েছিল তার উপর আস্থা রাখার কথা। এর আগে দেশটির বিরোধী দলীয় নেতা মাচাদোকে অজনপ্রিয় আখ্যা দিয়ে দেশ শাসনের অযোগ্য বলে দাবি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। প্রশ্ন উঠছে, তবে কি মাচাদোর দিকে ঝুঁকছেন মার্কিন প্রেসিডেন্ট? যদিও হোয়াইট হাউস বলছে এখনও আগের অবস্থানই রয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট যে মূল্যায়নটি তুলে ধরেছিলেন তার বাস্তবতার উপর ভিত্তি করে তৈরি। জাতীয় নিরাপত্তা দলের কাছ থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করেই তিনি এমনটি বলেছিলেন। এই মুহূর্তে তার মতামতের কোনো পরিবর্তন হয়নি। ট্রাম্প ছাড়াও মার্কিন সিনেটরদের সাথেও বৈঠক করেছেন মাচাদো। ভেনেজুয়েলায় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাদের সহায়তা চেয়েছেন তিনি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।